ছাত্রদের সামনে এখন রাস্তায় একটা অনেক ছাত্রদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোণঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে। তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলেপেলে মারা গিয়েছে। একজন প্রতিনিধি আছে সেখানে। মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকদের মারা গেছে, তাদের কোনো খবর আছে? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গেছেন। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটি, বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে। এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে, আমি বলি দেখেন ভাই, ওরা যেভাবে চালায়, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল। কিন্তু আজকে বলছি যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসেছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টাকে ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি আছে আমার একটু দেন। আর বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না, তুই আগে চাইছিস আমার কাছে, আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। শিবিরকে নিয়ে উনি চরম রাক্ষোভ ঝাড়লেন। হ্যাঁ, রাক্ষোভ ঝাড়তে পারেন, রাক্ষোভ ঝাড়ার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু উনি বললো কি রাজাকার, পাকিস্তানপন্থী। তো এই কথার আগে শুরু করতে যাই, যখন আমরা 24-এর আন্দোলন হয় তখন ছাত্রদের একটা ছিল, স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা বলেই কিন্তু আন্দোলন শুরু করছে, আবার এটা দিয়েও শেষ করছে। তো এটা আমি জাস্ট একটু স্মরণ করাই দিলাম। তো মাহফুজ আলম কিন্তু যখন আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন, তারে কোনোদিন দেখেও নাই। আমি জানি না এখানে যারা আন্দোলন করছেন তারা দেখছেন কিনা এই মাহফুজ আলমকে, দেখছেন আপনারা? আমি জানি না, আপনারা বলবেন যে দেখছেন কিনা। আমি দেখি নাই। আমি তাকে তখন দেখছি যখন ওই যে উপদেষ্টা পরিষদ যখন এটাকে একটা সেট আপে আনে, তখন তার এই কোমরা মার্কা মুখ, এটা তখন যা দেখলাম যে দেখতেও চোরের মতো লাগে। তারপরে বলি যে হয়তো বা কোনো না কোনো কোন চিপায় হয়তো অনেক বড় সংগ্রাম করছে, সংগ্রাম করার পর তিনি এখন উপদেষ্টা হয়েছে। তো আমি একটা কথা বলি যে মাহফুজ আলম তার জন্ম কোথায়, তার জন্মদাতা পিতাকে যদি ভুলে যায় তাহলে তো সেখানে আর কিছু বলার নাই। আর জন্মদাতা পিতার যদি পরিচয় না থাকে সে কি হয় জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাটের গুরু আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম, এদের নিয়ে চলছে তুমুল সমালোচনা। এরা মূলত এই অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার হিসাবে গড়ে তুলতে দেয় না। যত কাজে ভালো ভালো কাজ আছে সেই কাজগুলোতে বাধা প্রদান করছে। এমনকি রাষ্ট্রপতি জোকার হামিদকে বিদেশে যাইতে সাহায্য করেছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং এই মাহফুজ আলম। পিছনে রয়েছে সেনাপ্রধান আর শাহাবুদ্দিন চুপ্পু, এটা তো থাকবেই। শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আওয়ামী লীগের, সে তো থাকবেই, কিন্তু তার পিছনে এই তিনটি ব্যক্তি, সেনাপ্রধান, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং মাহফুজ আলম। তো তাদেরকে নিয়ে চলছে এখন সমালোচনা। জনগণের দাবি এদেরকে পদত্যাগ করতে হবে, কিন্তু তো পদত্যাগ তো করছে না। এদের চরিত্র আর এবং ভিতরে ভিতরে যে ষড়যন্ত্র করছে, গভীর একটা ষড়যন্ত্র করছে। এমনকি জামাতের নিবন্ধন আটকে রেখেছে এই মাত্র কয়েকজন ব্যক্তি, এদের জন্য নিবন্ধনটা এখনো ফেরত পাচ্ছে না। এমনকি জামাতের এটা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া থেকে বাধা দিচ্ছে এরাই। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করতে বাধা প্রদান করছে এরাই। মূল কথা, নাটের গুরু এই কয়েকজন, এই 4জন ব্যক্তি হচ্ছে এই নাটের গুরু। এই নাটের গুরুদেরকে উদ্দেশ্য করে সাংবাদিক ইলিয়াস হোসেন আর আরেকজন ভাই কিছু কথা বলেছেন। আসুন আমরা ওদের বক্তব্যটি ধৈর্য সহকারে শুনে আসি। কথা বলবো মাহফুজ আলমকে নিয়ে, আপনাদের বিশিষ্ট উপদেষ্টা, একেবারে প্রধান উপদেষ্টা হচ্ছে সবচেয়ে বড় উপদেষ্টা, যার হুমকি, তারপরে ফেসবুক স্ট্যাটাস দেখলে বুকটা একদম ধুম করে কেঁপে উঠে, ভয় পাই। মাহফুজ আলম এখন অনেক বড় বাংলাদেশের উপদেষ্টা না? তো মাহফুজ আলমের আমি একটা স্ট্যাটাস পড়ছি, স্ক্রিনশট রাখবো ভুলে গেছি সামহাও, পরে আর খুঁজে পাই না এই স্ট্যাটাসটা। ফেসবুকের স্ট্যাটাস কি ছিল? শিবিরকে নিয়ে উনি চরম রাক্ষোভ ঝাড়লেন। হ্যাঁ, রাক্ষোভ ঝাড়তে পারেন, রাক্ষোভ ঝাড়ার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু উনি বললো কি রাজাকার, পাকিস্তানপন্থী। তো এই কথার আগে শুরু করতে যাই, যখন আমরা 24-এর আন্দোলন হয় তখন ছাত্রদের একটা ছিল, স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা বলেই কিন্তু আন্দোলন শুরু করছে, আবার এটা দিয়েও শেষ করছে। তো এটা আমি জাস্ট একটু স্মরণ করাই দিলাম। তো মাহফুজ আলম কিন্তু যখন আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন, তারে কোনোদিন দেখেও নাই। আমি জানি না এখানে যারা আন্দোলন করছেন তারা দেখছেন কিনা এই মাহফুজ আলমকে, দেখছেন আপনারা? আমি জানি না, আপনারা বলবেন যে দেখছেন কিনা। আমি দেখি নাই। আমি তাকে তখন দেখছি যখন ওই যে উপদেষ্টা পরিষদ যখন এটাকে একটা সেট আপে আনে, তখন তার এই কোমরা মার্কা মুখ, এটা তখন যা দেখলাম যে দেখতেও চোরের মতো লাগে। তারপরে বলি যে হয়তো বা কোনো না কোনো কোন চিপায় হয়তো অনেক বড় সংগ্রাম করছে, সংগ্রাম করার পর তিনি এখন উপদেষ্টা হয়েছে। তো আমি একটা কথা বলি যে মাহফুজ আলম তার জন্ম কোথায়, তার জন্মদাতা পিতাকে যদি ভুলে যায় তাহলে তো সেখানে আর কিছু বলার নাই। আর জন্মদাতা পিতার যদি পরিচয় না থাকে সে কি হয় জানেন? জারদ। মাহফুজ আলম একটা জারদ। কেন জারদ আমি বলি,
ও যে শিবিরকে বললো রাজাকার, তারপর পাকিস্তানি হ্যানত্যান যে বললো, যে এইটুকু স্মরণ করাই দিতে চাই যে মাহফুজ আলম তোমাকে কারা পয়দা করেছে? এই শিবির তোমাকে পয়দা করছে। হ্যাঁ, আর শিবির তোমার মতো মাহফুজ আলমকে 100 পয়দা করে এরকম রাস্তায় ছেড়ে দিতে পারে। কিন্তু আজকে চিন্তা করেন যে যারা আজকে রাজাকার শব্দটা মানে এই 10 মাসের মধ্যে কেউ উচ্চারণ করতে পারে নাই, মাহফুজ আলমের কত বড় সাহস, শালা বাঞ্চত, যে সে রাজাকার বলতেছে পাকিস্তান দোষের মধ্যে। পাকিস্তান এবং এই রাজাকার শব্দটা সবচেয়ে বেশি কিন্তু আওয়ামী লীগ ইউজ করতো। এটা ব্যবহার করে কিন্তু গত 17 বছর মানুষের কান ঝালাপালা করে দিছে। এখন ঠিক সেম সুর কিন্তু মাহফুজ আলমের কণ্ঠে কিন্তু মিলতেছে। তা আমরা কি ধরে নিতে পারি যে এটাও সেই আওয়ামী লীগের প্রোডাক্ট কিংবা ভারতের প্রোডাক্ট? মাহফুজ আলম কত বড় বাস্টার্ড হতে পারে যে সে মানে শিবিরকে বলতে পারছেন, এত বড় সাহস, সে শিবিরকে নিয়ে কথা বলে। আমি পুরো ইমপ্রেসড তার এই স্ট্যাটাস দেখে। শুধু আমি না, বাংলাদেশের জনগণ ইমপ্রেসড। ছাত্র শিবিরের মানুষ যে অবদান বাংলাদেশে রাখছে, এটা তুমি মাহফুজ আলম বুঝবা না। কারণ কেন বুঝবে না জানো? কারণ যারা আওয়ামী লীগের হয়ে কাজ করে, বাঞ্চতগিরি করে, তারা কোনোদিন বুঝবে না, বুঝবে না। এই যে আজকে যারা আন্দোলন করে, এই কপালে দেখবা যে নামাজ পড়তে পড়তে দাগ ফালাই দিচ্ছে। জিজ্ঞেস করো এগুলো কাদের প্রোডাক্ট। হ্যাঁ, তুমি মাহফুজ আলম এত বড় আদমি হয়ে গেছো এখন যে একটা রাজনৈতিক দলকে তুমি থ্রেট করো। তুমি কি জানো না যে সরকারে যারা থাকে তারা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে যে স্ট্যাটাস দিছো, এমন স্ট্যাটাস নিয়ে মন্তব্য করতে পারে না। আর তুমি সে জায়গায় এনসিপির আবার কি অন্যতম একটা নেতা। তো তুমি যে মানে শিষ্টাচার কাকে বলে, ব্যবহার কাকে বলে, তোমার এখনো জানা নাই। তুমি যে পলিটিক্স গ্রাউন্ডে আসবা, সেটা তোমার একটু নলেজ নাই। এটাই তোমাকে প্রমাণ করে, তোমার এই স্ট্যাটাসে প্রমাণ করে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে যারা এই যে মাহফুজ আলমের মতো যারা আরো 2-4টা উপদেষ্টা আচোদাগুলো আছে, এগুলা থাকলে বাংলাদেশে 12টা বেজে যাবে, এবং বেজে গেছে, বাজায় দিছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, হ্যান করবে না, ত্যান করবে। এই যে এতদিন যে ঘুরছে, এই মাহফুজ আলমের তার মধ্যে এই ক্রিমিনালি চাল, যেটাকে বলে গুটিবাজি, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মাহফুজ আলম। আর রাজনীতিতে এত গুটিবাজি, এইরকম নোংরা গুটিবাজি করে রাজনীতি করা যায় না। স্মার্ট রাজনীতি করতে হইলে আগে শিখতে হবে, জানতে হবে, যেটা মাহফুজ আলমের মধ্যে নাই। এই যে আজকে যারা বললা যে পাকিস্তানি, যে যারা বললা, তুমি যে থ্রেট করলা, যে কি বললা, পাকিস্তানপন্থী, আমি নিজেরে বললাম আমি পাকিস্তানপন্থী। সো তো তোমার মতো ভারতপন্থী এই বাংলাদেশে যারা আছে তারা কিন্তু পলায়ে গেছে। কিন্তু এখন তুমি নতুন করে ভারত, প্রথম আলো, এদেরকে এস্টাবলিশ করতে দিতেছো, ভিতরে কোটি কোটি টাকা খাইছো, এটা মনে করছো কেউ জানি না। আমরা সবাই জানি। কিন্তু ওই যে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে এদিক সেদিক পাস করছো না টাকা, কথা বলে নাই। কেন বলে নাই জানো? কারণ আছে, সে কারণটা আমি পরে আসতেছি। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাহফুজ আলমের মতো যারা আজকের এই সময় আবার আমাদেরকে নতুন করে দেখতে হইতেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের আবার আন্দোলনের সময় হয়েছে। যে এই ধরনের মাহফুজ আলমের মতো রাস্তায় পড়ে থাকা আজকে যারা উপদেষ্টা হইয়া খুব লাফালাফি করতেছে, যারা তারা পাকিস্তানি বানাইতেছে, যারা তারা রাজাকার বানাইতেছে, যেটা আওয়ামী লীগ করতো, সেই কাজটা সে করতেছে। কত বড় সাহস! তুই শিবিরকে হুমকি দিস যে পাকিস্তানি রাজাকার তারা এই দেশ ছেড়ে যাবে। শুন, তার আগে তুই মাহফুজ আলম চলে যাবি, তুই মাহফুজ আলম থাকবি না, এটা কনফার্ম। আমি কনফার্ম। শুধু সময়ের অপেক্ষাও লাগবে না, তোর টেনে হিসড়ে নামায় লাথি মেরে তোরে ওই তোর মা শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিব। আমরা বুঝতে পারতেছি রোগটা কোথায়, কি কারণে বাংলাদেশের মানে এই পরিবর্তনটা আসতেছে না। কারণ তোর মতো আচোদাগুলো থাকলে এদেশে কোনোদিন পরিবর্তন আসবে না। ভাবচোদাস সম্মেলন করস, মনে হচ্ছে তুই বাংলাদেশের শেখ মুজিব, তারপর তোর বাপ যেগুলো আছে এগুলোর ভাব তুই নিতেছিস। হ্যাঁ, তুই শিবিরের গালি দিস, তুই শিবিরের যোগ্যতা তোর অর্জন করতে পারছিস। তুই শিবির যা জানে, শিবির যা করছে, শিবিরের যা অবদান আছে, তুই তার এক কোণার এক অংশে আছিস। তুই শিবিরকে গালি দিস, তুই শিবিরকে রাজাকার বলিস। মনে রাখিস, এটা তো শুরু আজকের এই লাইফ, তোর শেষ আমরা বের করব। তুই কোথায় কি করিস, কোথায় কত কোটি টাকা তুই লেনদেন করিস, সব বের হয়ে যাবে। এই যে কোটি কোটি টাকার মালিক হয়েছিস না, একটা সময় পরে আমরা জানবো যে মাহফুজ এই উপদেষ্টা থেকে কত কোটি কোটি টাকার মালিক হয়েছিস। তুই একটা রাস্তার পোলা, তুই রাস্তায় থাকবি, বাংলাদেশে তোর জায়গা হবে না। তুই একটা রাজনৈতিক দলের, তুই একটা এনসিপি করে একটা সুন্দর একটা দল করে, সেই দলের একটা রাজনীতিক ব্যক্তি, উপদেষ্টার যারা মন্ডলীতে আছে, তাদের কথাবার্তা এরকম হইতে পারে না। তারা কোনো রাজনৈতিক দলকে নিয়ে এইভাবে সমালোচনা করতে পারে না। যাই হোক, আজকে আমার লাইফটা এখানে শেষ করতেছি। মাহফুজ আলমের অধ্যায় শেষ হয় নাই, সবেমাত্র শুরু। অপেক্ষায় থাকুন, তখন যেখান দিয়ে যেটা পাবো, মাহফুজ আলম, আমি মোহাম্মদ হিমেল ছাড়বো না। শিবির নিয়ে কথা বলছিস না, এই শিবিরের
তোর বিষ তোর ভালো করে বুঝাই দিব। তুই পাকিস্তানি বলছিস, রাজাকার বলছিস। রাজাকার ছাত্র আন্দোলন যারা করছে তারা সবাই রাজাকার। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার রাজাকার, এই শব্দটা তুই কি ভুলে গেছিস? তোকে মনে করাই। ছাত্রদের সামনে এখন রাস্তা একটা, অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোন ঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে, তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে। একজন প্রতিনিধি আছে সেখানে? মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে, তাদের কোনো খবর আছে? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আইসা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির, বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে। আমি বলি যে দেখেন ভাই, ওরা যেভাবে চালাচ্ছে চালায়, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল। কিন্তু আজকে বলছি, যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে? আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে না, তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউ করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস, চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক সারার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক সারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয় কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হচ্ছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে। প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে, ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? বলেন তাহলে, যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই? আপনি তারা ধরেন না। সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে? সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ? আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল, এরা খুব খারাপ মানুষ, ওরে নিয়ে বসান, ও যাই করুক, অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই। গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলে যায় হাসান নাসির আর আসিনুরের নাম শুনে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝাই গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল এসা নিউ ইয়র্কে এসে বুঝাই গেল, উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা? আমাকে দাদা ইয়ে করেন, দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল, তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই।
তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি বল। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে, আমরা কারোর আর বিশ্বাস করি না। আবার ফের সেই জায়গায় আসতে হবে, যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে। অতএব জামাত বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। দাদা, আপনার কোনো মন্তব্য? আমার নামেও কিন্তু একটা মামলা শুধু খালাস হয়েছে, তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে। ও নিজে এটা করছে, সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে। কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি, সবগুলোই আছে। আরে আমারও তো একই অবস্থা। আমার তো বোধহয় মামলা 4টা না 5টা, তার মধ্যে একটা গেছে রাষ্ট্রদ্রোহ, যেটা তারেক রহমান সাহেব 1 নম্বর আসামি। ওইটা তাও গিয়েছে কারণ হচ্ছে 21 টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল, ওনারা যেহেতু কাজ করেছে এখানে, নাইলে হয়তো ওইটাও যাইতো না। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে করছেন, এটা নিয়ে বাঁচতে পারবে না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপরে আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজনে, ফান্ডের প্রয়োজনে আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেবো। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ, তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না, কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি, মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো। আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই, এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই, এরা হইছে উপদেষ্টা হইতে চায়, বুঝছেন? আমার এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। যে কোনো ডিসেন্ট ভয়েসকে, যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েসকে বলা শুরু করে আর কি, যে উপদেষ্টা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে। তো আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে, একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে 2000 আপনার মানে এখন থেকে 9 বছর আগে। তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে, তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে। 16 বছর বয়স একজন হাফেজ। আচ্ছা সরি, আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে, কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ, যেটা আমরা বাইরে বলিনি এখনো। আমি তোমাকে বলছিলাম যে আলেমদের যারা, আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি, টিভিদের সাথে কথাবার্তা বলে। এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি। আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে। আপনি চাইলে আমি আপনাকে তাহলে সেখানে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও। আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করব।